প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের তারকা কথন অনুষ্ঠানটি বিশেষভাবে আনন্দমুখর। কেন আনন্দমুখর সেটা আপনাদের একটু পরেই বলছি। বাংলাদেশের একটি শ্রেষ্ঠ দৈনিক পত্রিকা মানব জমিন। মানব জমিন নামটা শুনলেই একেবারে বুকের ভেতরে একটা আলোড়ন তৈরি হয়। মানব জমিন একেবারেই অন্য রকমের একটি ভালো লাগার জায়গা। সেই পত্রিকাটির যারা প্রতিষ্ঠা করেছিলেন, যারা চালু করেছিলেন, আজকে এই পত্রিকাটি ২৭ পেরিয়ে একেবারে ২৮ বছরে পা দিয়েছে। আমি এই দুজন গুণী মানুষের নাম যখন বলবো তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন আজকে এই অনুষ্ঠানটি বিশেষভাবে একেবারে আদরণীয়। মতিউর রহমান চৌধুরী এবং মাহবুবা চৌধুরী, তারা দম্পতি, তারা সংসার করেন একসাথে, কিন্তু একেবারে সংসারের মতো করে মানব জমিন পত্রিকাটিকে পাঠকপ্রিয় করে তুলবার জন্য তাদের যে আপ্রাণ প্রচেষ্টা, সেই প্রচেষ্টার গল্পগুলি আজকে আমরা শুনব। মানব জমিন ২৭ থেকে একেবারে ২৮-এ পা দিয়েছে। কত আনন্দের ঘটনা, কত সাফল্যের ঘটনা এবং প্রতিবন্ধকতা তো আছেই। সেই বিষয়গুলো আজকে নিশ্চয়ই মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সম্পাদক মাহবুবা চৌধুরী আপনাদের সাথে শেয়ার করবেন আশা করছি। মতি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে রেজা। তবে আমি মনে হয় পরিচয় পর্ব যেহেতু আরেকজনকে সম্পাদককে করবেন, এর আগে আমি সুযোগটা নিতে চাই। আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আজকে বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্যক্তিগত হয়ে যাবে, তারপরেও আমি বলি যেহেতু সুযোগ পাওয়া গেল। আপনার সাথে দৈনিক ইত্তেফাকে আমার পেশাগত জীবন শুরু হওয়ার সময় যেভাবে বেড়ে ওঠা এবং আজকে আপনাকে মুখোমুখি দাঁড়িয়ে বসে আপনাকে প্রশ্ন করবার যে সাহস করা, সেটাও এক ধরনের অন্যরকমের ব্যাপার। তবে ভাবি পাশে আছেন, আমার মনে হয় উনি সাহস যোগাবেন আমাকে। আমরা আলোচনা শুরু করি, আপনাকে দিয়ে শুরু করি। একেবারে মানব জমিন পত্রিকা, সেই পত্রিকাটি প্রচলিত ধারণার বাইরে। বাংলাদেশের যে পত্রিকা ধারণা ব্রডশিটের বড় পত্রিকা, এবং সেখান থেকে মানব জমিন একটা ট্যাবলেট সাইজের পত্রিকা বের হলো। এবং যে সময় এই পত্রিকাটা বের হলো সেই সময় এই ধরনের পত্রিকা মানেই একটু গোপন নানা ধরনের এই ধরনের পত্রিকা, ট্যাবলয়েড অন্য জিনিস। তো তখনকার দিনে আপনারা কিভাবে, কোন সাহস করে আজকে যে ২৭ বছর ধরে মানব জমিনকে লালন করলেন, গল্পটা কেমন? গল্পটা যদি বলতে হয়, আসলে এখানে আমার ক্রেডিট নাই, কিন্তু শুরুর দিকটার কথা বলছি। পরে তো আমি এমনভাবে ইনভলভ যে আমার অনেক কিছু করতে হয়েছে, অনেক কিছুই সহ্যও করতে হয়েছে। কিন্তু শুরুটার কথা বলি, হ্যাঁ, অনেক কিছু সহ্য করতে হয়েছে রেজা ভাই। একেবারে মামলা হামলা অনেক কিছু হয়েছে এই ২৮ বছরে। যাই হোক, তো ও যখন আমাকে এসে বললো, মতিউর রহমান যদি তো সবসময় একটা নতুন কিছু করতে চায়, ও যখন আমাকে বললো যে এর আগে আমরা একটা পত্রিকা বের করেছিলাম, বাংলা বাজার পত্রিকা, তো পত্রিকাটা আমরা আর্থিক কারণে ধরে রাখতে পারিনি। এরপর যখন ও এসে বললো যে আমরা একটা নতুন পত্রিকা আবার বের করতে যাচ্ছি, আমি ভাবছি যে এবার একটা ট্যাবলয়েড করব। শুনেই তো আমি বলি, বলো কি তুমি, ট্যাবলয়েড বিদেশে হচ্ছে হালকা চটুল পত্রিকা। আমি এইরকম আমাদের এই কনজারভেটিভ দেশে এটা কেউ নেবে না। ওকে বলেছে যে প্লিজ এটা তুমি করো না। তো বলে যে না, আমি যদি ভালো কিছু দিতে পারি, ওইরকম চটুল হবে না, সিরিয়াস হবে, কিন্তু আবার কিছু বিনোদনও থাকবে, খেলা থাকবে, আবার সিরিয়াস রাজনীতি থাকবে। আমি বলেছি নাম শুনলেই তো মানুষ ভয় পেয়ে যাবে যে ট্যাবলয়েড, ওরে বাবা এটা যেন কি। তারপরেও অনেকবার বলেছে যে না আমরা ব্রডশিটে যাই, কিন্তু সে শোনেনি। বলেছে যে না, আমি একবার একটু পরীক্ষা করে দেখতে চাই যে এই দেশের মানুষের রুচিটা পাল্টাতে পারে কিনা। তারপরেই ও বের করলো এটা। এবং বের করার পর একটা মজার কথা বলি, অনেকেই না পত্রিকাটা হাতে নেয় নাই। আমাকে ভালো ভালো মানুষ, শিক্ষিত মানুষ বলেছে, অনেকে এসে পত্রিকাটা বের হওয়ার পরে, মতিউর রহমান চৌধুরী একটা এত ভালো জার্নালিস্ট, ওনার মতো মানুষ কিনা একটা ট্যাবলয়েড পত্রিকা বের করলো। ব্যাপারটা কি এরকম ছিল যে মতিউর রহমানের চরিত্রের অধঃপতন হয়েছে? আমি আপনাকে এই জায়গায় একটু থামিয়ে দিয়ে আমি মতি ভাইকে জিজ্ঞেস করতে চাই, মতি ভাই, আমাদেরও অনেকের ওই সময় প্রশ্ন হয়েছিল। আমি তখন ইত্তেফাকে কাজ করি, আপনি ইত্তেফাকে কাজ করেন।
তা আপনি ইত্তেফাক ছেড়ে যখন মানব জমিন পত্রিকা বের করতে গেলেন তখন অনেকেই এই প্রশ্নটাই করেছিল যে মতির কি মতিভ্রমণ হয়েছে নাকি, কি মনে হয়? না, অনেকেই আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে বলেছে যে আসলে এটা খুব ঝুঁকিপূর্ণ হবে বাংলাদেশে। তার কারণটা হচ্ছে ট্যাবলয়েড মানে হচ্ছে পেজ 3-তে একটা মানে নোট ছবি থাকবে, বাংলাদেশে তুমি কি করবা, আমাকে অনেকেই প্রশ্ন করেছে। তো করার পরে আমি বলেছি যে আমি চিন্তা করেছি, যেটা আমার চিন্তায় আমি একটা হাসির ছবি দেবো। আচ্ছা, আবার লক্ষ্য আছে দিনের পাতা থেকে এটার হাসির ছবি, দিনের একটা ছবি দেওয়া হতো। এই জায়গায় আমি কি করেছি, আমি আর বাকি নিউজগুলোতে ধরেন বিনোদন, স্পোর্টস আমি ব্যাক পেজে দিয়েছি। মানে আমি এটা মানে শুরুতে অনেকেই থার্ড ডেতে এটা বলতেই হয়, একটা ছবি এবং একটা নিউজ ছাপা হয়েছিল, যে জন্য আমার অনেক ক্ষতি হয়েছিল। সেটা হচ্ছে অ্যাবর্শনের উপরে। আচ্ছা, অ্যাবর্শনের উপরে একটা ওই কির উপরে বেডের উপরে মানে একটা ওই অন্য ছবি দেওয়া হয়েছিল। এটা অনেকেই দিতে চায়, মানে অ্যাকসেপ্ট করে না। ওই সময়কার যে মানসিকতা বা নেওয়ার যে মানসিকতা, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা কত কি যে দেখছি তা তো ঠিক নাই, কিন্তু সেই সময় সমাজটা ভাঙা, অচলায়তন ভাঙার কথা বলবার সাহসও তো খুব জরুরি দরকার ছিল। হ্যাঁ, তা ছিল, কিন্তু শুরুটাতে আরও অনেক ব্যাপার হয়েছে। যেমন আমি যখন বের করি, এটা একটা না বললেই নয়, আমি অনেকবার বলেছিও, সৌদি গেজেটের এক্সিকিউটিভ এডিটর আচ্ছা ঢাকায় এলেন। তার প্রশ্ন হলো আমার কাছে যে তুমি আমাদের বাংলাদেশের মতো একটা দেশে সমাজে তুমি কি করে ট্যাবলয়েড বাইর করার চিন্তা করলা? কনজারভেটিভ সমাজ, এটা কিন্তু অন্যরকম ব্যাপার ছিল। যাই হোক, এটা তো পরবর্তীকালে আমরা প্রমাণ করেছি, যাওয়ার চেষ্টা করেছি, পাঠকরা নিয়েছেন। আমরা এটা পুরোটাই এটা রাজনৈতিক পত্রিকা হয়ে গেছে। আর যদিও বিনোদন আছে, স্পোর্টস আছে, কিন্তু কিছু কিছু কম্প্রোমাইজও আমি করছি। আমরা এই গল্পগুলো শুনবো, কিন্তু 27 বছরের যে আনন্দমুখর কিছু দৃশ্য আপনারা তৈরি করেছেন, কিছু ছবি আমাদের কাছে আছে, আমরা একটা ছবি একটু দেখাতে চাই প্লিজ। হ্যাঁ, মানে ছবিটা দেখা যাচ্ছে, এই তো এখানে আসছে আপনাদের কেক কাটা এবং ফুলের শুভেচ্ছা, বিভিন্ন জন এসছেন এখানে, মানবজমিন পড়ে আছে টেবিলের উপরে, সব কিছু মিলিয়ে যে আনন্দমুখর। কিন্তু এই আনন্দমুখর ছবিটাই, এরকমের একটি ছবিটা আমি গত বছরে সেই অনুষ্ঠানে আমার সম্ভবত বিয়াম বা তার অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি হয়েছিল, সেই সময় সেই অনুষ্ঠানে আমার উপস্থিত থাকবার সৌভাগ্য হয়েছিল। তো সেই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মধ্যে একটা আলাদা একটা পার্থক্য আছে। তো জন্মদিন গেল, 27 থেকে 28-এ পা দিলেন। আপনার কাছে একটু শুনতে চাই, তারপরে মাহবুবা চৌধুরীর কাছে শুনবো, কি অনুভূতি? সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ সামনে রেখেই এবারের 27তম যেটা জন্মবার্ষিকী যেটা বললেন, শবে বরাত ছিল, আমরা পরের দিন করেছি। তার কারণটা হলো শবে বরাতের কারণে। যাই হোক, চ্যালেঞ্জটা এইরকম যে মানুষের টলারেন্স লেভেল বেড়েছে, আবার কমেছেও। অনেক চ্যালেঞ্জ, আপনি জানেন যে এই পত্রিকার কারণে আমাকে 8 মাস দেশের বাইরে থাকতে হয়েছে। তো 5 অগাস্ট এটা চেঞ্জ হলো বাংলাদেশে, আমার 2 অগাস্ট আমাকে দেশ ছাড়তে হয়েছে। নানা কারণ, আমরা অনেক সময় অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা হটকারিতা করিনি কখনো। আমরা ট্যাবলয়েড হিসেবে যখন এই গসিপ দেওয়াটা, গসিপটা আমি একদমই এটা অ্যাভয়েড করেছি, কারণ এটার শিক্ষাটা হচ্ছে ইত্তেফাক থেকে। এটা স্বীকার করতে হবে, আমি দুইজনই সহকর্মী ছিলাম ইত্তেফাকে, ওই সময়টাতে স্বর্ণযুগ ছিল। তো আমরা অনেক কিছু শিখেছি। সারোয়ারের কথা, আপনি গোলাম সারোয়ার, তাকে স্মরণ করতে হয়। তো ওনারা আমাদেরকে অনেক, বাতেন ভাই আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। ইত্তেফাকের কথা বলছি, সেই সময় ইত্তেফাক একটা শব্দ ছাপা হওয়ার ক্ষেত্রে অনেক আলোচনা হতো, এই শব্দটা লেখা হবে কি হবে না। তো যাই হোক, আজকাল তো আর ওই সেটা নেই, এখন তো দরজা খুলে গেছে, এখন অনেক কিছুই আপনার দেয়া যেতে পারে, দেওয়া হয়। আমরা ওইখানে একটা চেষ্টা করেছি যে মানবজমিনকে একটা সিরিয়াস কাগজ তৈরি করা। অনেক ক্ষেত্রে পেরেছি, অনেক ক্ষেত্রে পারিনি, এই ব্যর্থতাও আছে। কারণ এটার মূল কারণ হচ্ছে আমাদের সেই রকম দক্ষ জনশক্তি নেই। আর সাংবাদিকতার ক্ষেত্রে শুধু না, সারা দেশে এখন যে অবস্থা চলছে,
এর মধ্যে আমরা সাংবাদিকরা কিন্তু এর বাইরে না, আমরা আসলে হয় কি আমাদের এখানেও কিন্তু অনেকটা শূন্যতা তৈরি হয়েছে। এই যে শূন্যতার কথা বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে একটা প্রতিযোগিতা করবার যে ব্যাপার, এটা আপনার কাছে আমি শুনবো, কিন্তু তার আগে মাহবুবা চৌধুরীর কাছে একটু শুনতে চাই, লড়াইটা কেমন ছিল? লড়াইটা তো শুরুর দিন থেকে শুরু হয়েছিল। ওই যে বললাম না যে অনেকেই মনে করেছে ট্যাবলয়েড, অনেকে হাতেই নেয়নি, হাতে না নিয়ে বলেছে যে এরকম একটা কাগজ। হ্যাঁ, তখন আমি তাদেরকে বলেছি যে আপনারা পড়েছেন কাগজটা? না, পড়িনি, ট্যাবলয়েড, এজন্য হাতেই নেয় না। অনেককে বোঝাতে হয়েছে যে একদিন হাতে নিয়ে দেখেন আমার কাগজটায় কি আছে। এবং আমরাই একমাত্র মানব জমিন যেটা, যে প্রথম দিন থেকে আমরা প্রতিদিন বিনোদন দিয়েছি। আগে কিন্তু প্রত্যেকটা দৈনিক কাগজে সপ্তাহে একদিন বিনোদন যেত, আমরা কিন্তু এভরিডে বিনোদনটা কিন্তু মানব জমিনই ইন্ট্রোডিউস করেছে। এবং এটা বোধহয় স্বীকার করতে হবে, মানব জমিনের এই প্রত্যেক দিন বিনোদন দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হওয়ার পরে অন্যান্য দৈনিকগুলো কিন্তু প্রত্যেক দিনই বিনোদন দেওয়ার একদম তারা শুরু করেছে। হ্যাঁ, তারাও শুরু করেছে মানব জমিনকে দেখেই। এবং ওই যে খেলার ইয়েটা গুরুত্ব দিয়ে আমরা ব্যাক পেজে দিতাম। এবং খেলার কথা আপনি বললেন, এটার স্মৃতি আমাকে বলতেই হয় যে মতিউর রহমান চৌধুরীর অন্যতম আগ্রহের বিষয় ছিল খেলা, এবং বিশ্বকাপ খেলা হলেই আমরা বুঝতে পারতাম যে উনি ইত্তেফাক থেকে বিশ্বকাপ কভার করতে চলে যাবেন। এবং সেই গল্পগুলো আমি খুব কাছ থেকে দেখেছি তার কাছ থেকে। আমি একটু আপনার লেখালেখি নিয়ে একটু শুনবো, কিন্তু তার আগে মতিউরের কাছে একটু জানতে চাই, এই যে লড়াইটার কথা বললাম, প্রতিবন্ধকতা কেমন ছিল? এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রতিযোগিতা, তার সাথে দৈনিক পত্রিকাগুলোকে একটা লড়াই করতে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? দুটো ঘটনা বলে আপনার প্রশ্নের জবাবটা দিব। আপনি জানেন যে মানবজমিন কতটা সিরিয়াস, আপনি লক্ষ্য করবেন এরশাদ এবং একজন বিচারপতির মধ্যে কথোপকথন হয়েছিল একটু থামিয়ে দিয়ে বলি, সাম্প্রতিককালে আপনারা একটি রিপোর্ট, বিশেষ করে প্রধান উপদেষ্টার সাথে আপনার যে সাক্ষাৎকার, সেই রিপোর্টটিও তো এই সময় যে আলোচনা তৈরি করেছিল সেটা মানবজমিন থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ, ওটা জানেন যে ক্যাসেট কেলেঙ্কারি নামে যেটা যে মামলা খেতে হয়েছে, সেটা তো আমরা পরবর্তীকালে আমরা ক্যাসেট হাজির করে আমরা আদালতে আমরা প্রমাণ করেছিলাম যে আমরা আসলে মানে কোনো ভুল রিপোর্ট দেইনি, শোনা কথা রিপোর্ট দেইনি, মানে এইরকম যেটা হয়ে থাকে সাধারণত। আরেকটা আপনি জানেন হারিস চৌধুরীর এই মৃত্যু রহস্য নিয়ে তো অনেক কথাবার্তা, কিন্তু সেটা প্রমাণিত হয়েছে মানবজমিনই সঠিক ছিল। যাই হোক, আর আপনি যেটা বললেন সাম্প্রতিককালের প্রেসিডেন্টের, ওইটা চ্যালেঞ্জ দুই জায়গায়। তো আখেরে কিন্তু পত্রিকায় টিকবে, মানে প্রিন্ট টিকবে। তার কারণটা হচ্ছে মানুষ এখনও দিনের শেষে পত্রিকাটা হাতে নিয়ে দেখে যে আসলে ওই যেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখলাম এটা সত্য কিনা, আর একটু বিস্তারিত জানতে চাই। ওখানে কিন্তু বিস্তারিত নাই, তো বিস্তারিত নাই এই কারণে ওইটা জানার জন্য অনেক ক্ষেত্রে আমি বলবো সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো খবর আমাদের আগে দিয়ে দেয় তারা, এবং কিছু সত্যতাও আছে। সেটা বোধ করি চ্যালেঞ্জ, ডেফিনেটলি চ্যালেঞ্জ, বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা খুব তাড়াতাড়ি আমরা যে ওভারকাম করতে পারবো। যেমন ধরেন আমি বিনোদনের কথাই যদি বলি আপনাকে, জাস্ট আপনার সূত্র ধরিয়ে দেওয়ার জন্য, যে এই সময়ে সবচেয়ে আলোচিত তারকা মেহজাবিনের বিয়ে হলো। তো এই মেহজাবিনের বিয়ের ছবি সাথে সাথেই প্রকাশ হয়ে গেল, এবং আপনার আমার বা পত্রিকা প্রকাশের আগেই কিন্তু সামাজিক যোগাযোগ মধ্যে সবাই দেখে ফেললো। তাহলে পরের দিন দৈনিক পত্রিকাগুলো সেই ছবিটা ছাপলো, ওইটাও তো একটা চ্যালেঞ্জ, এটা তো আমি আগে দেখে নিয়েছি। না, এটা অনেক ক্ষেত্রেই হয়, যেটা আপনি জানেন, দেখতেছেন, যেটা আমার লেখার আগে বা কাগজ বের হওয়ার পরে। তবে সুবিধা হচ্ছে অনলাইনে কিছু জিনিস আমরা তো দিয়ে দিই, অনলাইনেও দিয়ে দিই। তারপর যে মেহজাবিনের কথা বললেন, এটা তো আসলে কোনো পত্রিকা কোনো অনলাইন দিতে পারে নাই, যেটা সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে। এটা বিগ চ্যালেঞ্জ, এবং আমি মনে করি যে ওটা চ্যালেঞ্জটা সামনে আরও বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খবরগুলো যদি সঠিকভাবে উপস্থাপন করা হয়, তাহলে তারাও টিকে থাকবে, আমরাও টিকে থাকবো। তবে আখেরে প্রিন্ট মিডিয়ার থাকবে না অনেকে বলতেন, কিন্তু পশ্চিমা দুনিয়ায় এই ধারণাটা পাল্টে গেছে। তারা বলছেন যে না, প্রিন্ট মিডিয়ার প্রয়োজন ছিল, আছে, থাকবে। না, আপনি বলছেন প্রিন্ট মিডিয়ার প্রয়োজন ছিল এবং আসে থাকবে। আমি নিজে একজন সংবাদকর্মী হিসেবে মনে করি যে এটা থাকবে, কিন্তু কেউ বলবার চেষ্টা করেন যে না, বোধ করি আর 10 বছর বা এইরকম। না, এই তো আর গত 10 বছর তো এইটাই শুনছি আমরা, এইটা শেষ হবে না, এই বিতর্ক চলবে। মাহবুবা চৌধুরীর কাছে আসি, আপনার লেখালেখির খবর কেমন, কি অবস্থা? লেখালেখি তো এবারের মেলাতেও আমার দুটো বই এসছে, তো এই দুটো বই নিয়ে আমার বইয়ের সংখ্যা হচ্ছে 44।
আর লিখছি তো খুব ছোটবেলা থেকে, একেবারে কথা বলতে। আপনার লেখালেখি সম্পর্কে জানি, আমরা আপনার লেখালেখির অনেক ভক্ত, এবং আপনি কবে থেকে লেখেন সেই বিষয়টিও জানি। আপনার কি একটু ছড়া শুনবো আমরা? হ্যাঁ, এবারকার বইমেলায় যে এসছে আমার যে বইটা, সেটা হচ্ছে সঙ্গী যখন ছড়া। নামটা হচ্ছে, আমি ওই বিপ্লব নিয়ে একটা, মানে যেই 24-এর বিপ্লব নিয়ে একটা ছড়া লিখেছি, ওইটা আমি একটু শোনাতে চাচ্ছি। ছড়াটার নাম হচ্ছে বিপ্লব। 24-এর ওই জুলাই মাসে পিচ ঢালা পথ রক্তে ভাসে, রাজপথে ওই লাশের পাহাড়, বিপ্লবে নেই নিদ্রা আহার, বন্দুকে নেই ভয় তো মোটে, ফিনকি দিয়ে রক্ত ছোটে, আমজনতা সোনার ছেলে, দিচ্ছে বুকের রক্ত ঠেলে, তবু ওরা যায় না থেমে, যতই আসুক আধার নেমে, থমথমে ভাব আকাশ কালো, নিভল বুঝি দিনের আলো, জুলাই শেষে আগস্ট আসে, নীল আকাশে সূর্য হাসে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মতিউর রহমান চৌধুরী, আপনাকে এই ছড়াটাকে কেন্দ্র করে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা হলো যে একটা বিস্ময়কর পরিবর্তন ঘটলো। আমি জানি না এটা রাজনৈতিক কোনো প্রশ্ন হয়ে যায় কিনা, কিন্তু আপনাকে আমি করব প্রশ্নটা। একটা প্রত্যাশার জায়গা তৈরি হলো, এবং একটা ব্যাপক প্রত্যাশার জায়গা থেকে নতুন বাংলাদেশের প্রত্যাশা। ঠিক এই সময়ে গতকাল সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, সেটা আমরা দেখেছি। নতুন একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে আজকালের মধ্যে, ছাত্র সংগঠন আজকে হয়তো আত্মপ্রকাশ করবে। তো সব কিছু মিলিয়ে সামনে যে ভবিষ্যৎ আসছে, তাতে পত্রিকাগুলো চ্যালেঞ্জ কেমন? না, গণতান্ত্রিক সমাজে বা গণতন্ত্র যদি আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি এখন যেভাবে যাচ্ছে, তাতে পত্রিকাগুলোর জন্য তো ভালো সুযোগ। এটা আমি ওইভাবেই দেখতে চাই। আর কিভাবে আসছে, কেন আসছে, প্রয়োজন আছে, এটা ছাত্র সংগঠন হইতে পারে, এটা রাজনৈতিক দলও হতে পারে। দল করার ব্যাপারে আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে অবস্থায় যাচ্ছে দেশটা, এটা কিন্তু এখন দেশটা এখন দুভাগে বিভক্ত একেবারে। তো বিভক্ত সমাজে কিছু করা খুব কঠিন। সেনাপ্রধানের বক্তব্য যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই তিনি কিন্তু অনৈক্যের কথাই বলছেন, যে সমাজে যে বিভক্তিটা কিন্তু দেশের জন্য মোটেই ভালো নয়। এবং সেনাপ্রধান যেটা উপলব্ধি করেছেন, আমরা সেটা করিনি। এটা আমাদের রাজনীতিবিদদের বা আমি সাংবাদিক হিসাবেও আমরা সেদিকে আমরা কোনো সময় এটা আলোকপাত করিনি। তো আমার কেন যেন মনে হচ্ছে যে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের সাংবাদিকতা এবং আগামী দিনে গণতন্ত্রের ভবিষ্যৎ একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ এটা সমাজে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে নানা কারণে। মাহবুবা চৌধুরী, মানবজমিন নিয়ে স্বপ্ন কি? স্বপ্ন তো প্রতিদিনই স্বপ্ন দেখি মানবজমিনকে নিয়ে, কারণ আরো একটু উপরে, আরো একটু মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া, আরো কিছু ভালো দেওয়া, এটা সবসময় মাথায় থাকে। আর কি ভালো দিতে পারি, আর কিভাবে পত্রিকাটাকে আর একটু এগিয়ে নেওয়া যায়, এই স্বপ্ন তো আছেই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি যে আলোচনাটি আজকে আড্ডাটি যে করলাম, সেই আড্ডাটি আরও একটু সময় পেলে বোধ করি ভালো হতো। তার কারণে অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে, অনেক কথা বলবার ছিল, কিন্তু সময় তো তাড়া দেয়, সময়ের তো একটা তাড়া আছেই। আপনারা যে অনুষ্ঠান দেখলেন, এজন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, প্রতিদিন একটি করে ভালো কাজ করবার চেষ্টা করবেন।